সরস গল্প। দুটি গল্প পড়বেন শতদ্রু মজুমদার এবং ভগীরথ মিশ্র। আলোচনায় প্রদীপ দে সরকার। এই গল্পের নাম আমার কোনো শাখা নেই। ঠিক আমার মতো দেখতে একটা লোক আছে এই তল্লাটে, বেটে, রোগা, চোখে চশমা, আবার আমার মতো পাজামা পাঞ্জাবিও পরে নাকি, এমনকি লাল রেসিং সাইকেলও। অবশ্যই আমি তাকে দেখিনি, সে আমাকে দেখেছে কিনা জানি না। তার নাম কানু পাইন। কতজন যে আমাকে দেখে কানুদা পাইন্দা বলে চিৎকার করে উঠেছে তার ঠিক নেই। শুনেও না শোনার ভান করি। আমার নাম তো কানু নয়। আগে তবু রাস্তার এপাশ সেপাশ থেকে ডাকাডাকি করতো, ইদানিং সামনাসামনি। কালকেই তো একটা ছেলে ঠিক ট্রাফিক পুলিশের মতো হাটখোলা রাস্তায় আমার সামনে এসে দাঁড়ালো, ঠায় তাকিয়ে বলল, কি গো কানুদা, টাকাটা দিলে না? অল্প বয়সী ছেলে, চিনি না, কলেজে টলেজে পড়তে পারে। বললাম, ভাই আমি কানুদা নয়। আমার সারা শরীরে চোখ বুলিয়ে ছেলেটা বলল, কি বলছো কি, গাঁজা টাজা খাওনি তো? আস্তে করে বললাম, আমার নাম প্রসাদ দে, বাবার নাম ভৈরব দে, বাড়ি ভদ্রেশ্বর কামারপাড়ায়। ধর ঠিকুজি কুষ্টি জেনে কী করব? আমার পরিচয়টা দিলাম আর কি। অবাক কাণ্ড, আমার চোখে চোখ রাখলো সে। শান্ত গলায় বললাম, না মানে দুজন মানুষ তো একরকম হতেই পারে। সে রেগে মেগে বললো, তা বলে একই হুবহু এক? কী আর করা যাবে, এতে তো ভাই আমার কোনো হাত নেই। ওকে, ডোন্ট মাইন্ড। হতাশ হয়ে ছেলেটা চলে গেল। বাড়িতে এসে বউকে বললাম, সে মুড়ি ভাসতে ভাসতে বলল, শুনেছি তিনজন মানুষও নাকি একরকম হয়। তিনজন আবার কোত্থেকে পেলে? ওই মল্লিক বাড়ির গিন্নিমা বলছিল, দিদি নম্বর 1-এ বলেছে। তোর টিভির গপ্প ছাড়ো, আমার ক্ষেত্রে সত্যি সত্যি হয়েছে। আমাকে নাকি বিলকুল তার মতো দেখতে। হলেও তো তোমার কিছু করার নেই, চিন্তার তো বিষয়। গোঁফটা কামিয়ে ফেলো। কেন? আমি কি দোষ করলাম? তাইলে কানুদা সেজে ঘুরে বেড়াও। আমি ভাবছি অন্য, খুন খারাপি করে ফাঁসিয়ে দেবে না তো? সবিতা বলল, বাজে না বকে মুড়িগুলো প্যাকেটে ভরো। সে নয় ভরছি, কিন্তু আচ্ছা পরে ঠান্ডা মাথায় ভাবা যাবে খন। চৌপর দিন নানান কাজে ব্যস্ত থাকে সে, উটকো ঝামেলা নিয়ে ভাবার সময় কোথায়। তবে বইয়ের কথা মতো গোঁফটা কামিয়েই ফেললাম। অনেক কালের নিজস্ব জিনিস, একটু কষ্ট হচ্ছিল বটে, কিন্তু কিছু তো করার নেই। বাবা মা মারা গেলে গোঁফ দাড়ি সব কামাতে হয়েছিল, তবে সেটা ছিল অসৌচ। আর কোথাকার কোন কানু, তার জন্য আমার শোক পালন। কিন্তু এতেও রেহাই নেই। রবিবার সকালে শ্বশুরবাড়ি গিয়েছিলাম কুলের আচার দিতে। দশভুজা তলায় হাওয়া দিয়ে সাইকেলে উঠতে যাব, মাঝবয়সী একটা লোক বলল, কিরে কানু, ভেবেছিস মোচ ওড়ালে চিনতে পারবো না? মেজাজ গরম হবার কথা, নিজেকে সামলে নিয়ে বললাম, সত্যি চিনতে পারছেন না? মানে মানে আমি কানু নয়। এই তো পেয়েছি ভাব নিয়ে লোকটা সাইকেলের হ্যান্ডেল ধরে দাঁড়ালো। বললাম, আপনি ভুল করছেন দাদা। ভুল? সে চোয়াল শক্ত করলো। অবশ্যই ভুল। গলা নামিয়ে বলল, আরে বাবা, কাজটা তুই করতে পারবি না সেটা তো বললেই হতো। কি বলবো, আমি তো সেই লোক নয়। পিক করে খৈনির থুতু ফেলল লোকটা। মামদোবাজি নাকি? পায়ের হাই চপ্পল পর্যন্ত সেম। বললাম, দেখুন আমি গরিব মানুষ, বেকার, দামি জুতো কেনার পয়সা কোথায়? থামিয়ে দিয়ে সে বলল, এসব হাড় হদ্দ কে জানতে চাইছে? হ্যাঁ, কে জানতে চাইছে? ইয়াশালায় কি ভেলকিবাজি রে বাবা। গজগজ করতে করতে লোকটা চলে গেল। বাড়িতে এসে ফের সবিতাকে বললাম, আমার সব কথা তো তাকেই বলি, পরামর্শ নিই, শুনি। এটা যেন কোনো ব্যাপারই নয়। এমন একটা ভান করে সে বলল, বেলা হয়েছে, চান করে এসো, দুপুরে আমাকে বেরোতে হবে, বড়াল বাড়িতে কাজ আছে। বললাম, পায়ের চটি পর্যন্ত এক? পরে শুনবো। তবে কি লোকটা আচ্ছা চিটিংবাজ। উনুন থেকে তরকারির কড়াই নামিয়ে সবিতা বলল, কি বললে? চিটিংবাজি। চিটিংবাজ মানে যেটা বলে সেটা করে না, আর যেটা করে সেটা বলে না। ঘর থেকে বেরিয়ে দুহাত কোমরে রেখে দাওয়ায় দাঁড়ালো সে। তারপর গলা তুলে বলল, হ্যাঁ, চিটিংবাজ কথার মানে আমি ভালো করেই জানি। বলেই গম্ভীর হয়ে গেল। কারণ আছে। বিয়ের আগে আমি বটাদার গুমটির দোকানে কাজ করতাম। গঞ্জের বাজারে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হয়, চালু দোকান।
বেমক্কা ইলেকট্রিক অফিসে চাকরি পেয়ে গেল বটাদা। তখন থেকেই দুবেলা আমাকে দোকানে বসতে হতো, 200 টাকা রোজ। ওখানেই সবিতার সঙ্গে আলাপ, রোগাটে গড়ন, হাসি হাসি মুখ। মনে আছে প্রথম দিন একটা জোয়ানের কৌটো কিনতে এসেছিল, তারপর প্রায় আসতো, দরকারে অদরকারে। দোকানের পিছন দিকে বিন্দুবাসিনী পাড়ায় ওদের বাড়ি। একদিন ওদের বাড়িতে যেতে বলল, মা একটু দেখা করবে। জানতাম কেন, হলেও ঠিক তাই। বাবা নেই, এক দাদা টোটো চালায়, আর একজন বেকার। হুটহাট বিয়ের প্রস্তাব দিল সবিতার মা। 20,000 টাকা নগদ দিয়েছিল দোকান আরও ভালো করে সাজাবার জন্যে। আসলে ওরা জানতো দোকানের মালিক আমি, কিন্তু বিয়ের 3 দিনের মাথায় সব বেফাঁস। 7 সকালে বটাদা এসে বলল, চাবি দে, তোকে আর দোকানে বসতে হবে না। এই মারে তো সেই মারে ভাব। আমি বললাম, কি বলছো কি? আবার কথা, আমার দোকান দেখিয়ে বিয়ে করেছিস, এরপর তো সত্যি সত্যি দোকান নিয়ে নিলে কোটঘর করতে হবে নাকি? পাগল, কোটঘর করবো আমি? নতুন বউ কাঁদতে কাঁদতে বলেছিল, দাদা বিশ্বাস করুন, আমি থাকতে কোনো দিন ওসব কিছু হবে না। বড়দা ধমকে উঠল, থামুন, সব চিটিংবাজের বউয়ের একই কথা। আমার বউটাকে খুব ভালো বলতে হয়, এই নিয়ে আর বিশেষ কিছু ঝামেলা করেনি। শ্বশুরবাড়ির লোকও কিছু বলেনি। সবিতা 2 বাড়িতে রান্না করে, বিয়ে বাড়ির তত্ত্ব নিয়ে যায় আলে কালে, ঘরে বসে মুড়ি ভাজে, দোকানে দোকানে সাপ্লাই দিই আমি, চলে যায় যাই হোক। তবে কি সেই থেকে আমি বেকার, সংসার চলে একরকম বউয়ের রোজগারে। চান টান করে এসে বললাম, একটা বুদ্ধি দাও তো। সবিতা দায়সারা জবাব দিল, চশমা ছাড়া হাঁটা চলা করো, ওতে সাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারে, তাইলে মাথার চুল কদম ছাঁট, আর কিছু জানতে চেয়েও না। বললাম, হ্যাঁ ওটা করা যেতে পারে। রাস্তার ধারে তোলা সেলুন থেকে একেবারে খুদি খুদি করে চুল ছেঁটে এলাম। পাড়ার কেউ কেউ দেখে হাসাহাসি করে, করুক, কিছু যায় আসে না, আমার কাজ হাসিল হলেই হলো। একদিন সকালে জেবে মাতাল পথ আগলে দাঁড়ালো, কোন সেলুন থেকে চুল ছেঁটেছিস মাইরি? কেন, খারাপ লাগছে? ফার্স্ট ক্লাস। মুচকি হেসে চলে যাই, আর মনে মনে ধন্যবাদ জানাই আমার বউকে। সেদিন বিকেলে স্কুল থেকে ফিরে এসেই মেয়ে বলল, বাবা আমাদের কি কেউ মারা গেছে? আমি বললাম, কেন মারা যাবে কেন? ওই যে তুমি ন্যাড়া হয়েছ। নিজের মাথায় হাত বুলিয়ে বললাম, দূর বোকা, ন্যাড়া কোথায়, ছোট ছোট চুল তো, 2-4 দিনেই গজিয়ে যাবে। তুলি বলল, স্কুলের মেয়েরা বলছিল দাদু দিদা মারা গেলে বাবাকে ন্যাড়া হতে হয়। বাচ্চা মেয়ের কথা হেসে উড়িয়ে দিই। সন্ধ্যের দিকে মানকুণ্ডু চন্দননগরে কয়েকটা দোকানে মুড়ি দিতে গিয়েছিলাম। ওদিকে ঘরে ভাজা মুড়ির খুব চাহিদা। আমি তখন জিটি রোডে। ধাঁ করে একটা স্কুটার এসে পাশে থামলো। টুপি মাথায় একটা ছেলে বলল, এই কোথায় ছিলে এতদিন? টাকাটা বাড়িতে রাখা আছে, নিয়ে নিও। টাকার দরকার নেই নাকি? সকালের দিকে যাবে। আমি কিছু বলার আগেই ধাঁ করে গাড়ি বেরিয়ে গেল। যাক, কানুদা তাহলে পুরোপুরি চিটিংবাজ নয়, নাকি এই আর এক কানু? শালা দুনিয়ার কানু এক হলো কিনা কে জানে। সমস্যা আরও জটিল হয়ে যাচ্ছে। সবিতাকে বলি, আচ্ছা আতান্তরে পড়া গেল, এলাকা ছেড়ে চলে যেতে হবে নাকি? সে বললে, চলে যাবে কেন? তুমি চোর না ছ্যাঁচোর? আমি চুপ, কোনোটাই নয়। আবার তার চেয়েও বেশি আমার মানসিক অবস্থা যে কি সাংঘাতিক গোলমেলে বলে বোঝানো যাবে না। দিন যায়, একদিন একটা রংচঙের টি শার্ট এনে আমার হাতে ধরিয়ে দিল বউ। এটা আবার কিনতে গেলে কেন? কিনিনি তো। তাইলে বলাই সেনের বউ দিল, তার স্বামী নতুন কিনেছে, পরে না, তাই আমাকে বলল, তোমার বরের গায়ে যদি হয় তো নিয়ে যাও। ভালো করেছো, কিন্তু এমন জামা আমি তো জীবনে পরিনি। এখন পরবে, কানুদার ঝামেলা মিটবে, দেখা যাক। কি একটা বলতে গিয়ে সবিতা ফিক করে হেসে ফেললো। কি হলো, হাসছো কেন? একটা কথা মনে পড়ে গেল। কি কথা? ওই যে সব ভালো ভালো দোকানে সাইনবোর্ডে লেখা থাকে না, কি লেখা থাকে? আমাদের কোনো শাখা নাই। হ্যাঁ, তা কি হয়েছে? তুমিও একটা পিচবোর্ডে লেখো, আমার কোনো শাখা নাই, তারপর সেটা গলায় ঝুলিয়ে রাখো। তার মানে নকল হইতে সাবধান, মানে উজলার মতো নয়। আমি চুপ। সবিতা বলল, তাহলে একটা কালো চশমা পরো, তাহলে আর দেখতে হবে না। একটাই ভালো ফুল শার্ট ছিল, আলমারি থেকে সেটা বের করলাম। নতুন জামা, নতুন প্যান্ট, চোখে কালো চশমা। হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিলাম, সামনাসামনি জেবে মাতাল, ভরপেট মদ, গলায় বেসুরো গান, টালমাটাল শরীর, যেন তারের ওপর দাঁড়িয়ে আছে। এই বুঝি পড়ে গেল, কিন্তু পড়ছে না। গান থামিয়ে বলল, কী রে, সিনেমায় নামবি নাকি? বললাম, হ্যাঁ নামবো, তোর আপত্তি আছে? নো ব্রাদার, এ দুনিয়া এ মেহফিল মেরে কাম কি নেহি। 2। সকালবেলা সবিতাকে বললাম, আজ একটু শ্রীরামপুরে যাব। কেন? এক দাঁতের ডাক্তারের সঙ্গে দেখা করব।
একটা কম্পাউন্ডারের কাজ খালি আছে। ও দাশুদা যেটা বলেছিল, হ্যাঁ সে তো কবেকার কথা। না না, বেশি দিন তো হয়নি, এই তো সেদিন, মোটে 1 সপ্তাহ। তার সবিতা বলল, বরং দাশুদাকে দিয়ে একটা ফোন করাও না, ফালতু ফালতু গিয়ে ফিরে আসতে হবে না, ওটা করা যাবে না। দাশুদা খেপে যাবে, বলবে একদিনের সময় হলো, কি দরকার, ঘরে বসে ঠোঙা গড়ো, তাতেই যা হোক চলে যাবে। ওতে লাভ খুব কম, চাহিদাও কমে গেছে, অর্ধেক জিনিস তো প্লাস্টিকের প্যাকেট। কত মাইনে দেবে শুনি? কমসে কম 5,000। শীত গ্রীষ্ম বর্ষা যেতে পারবে তো? কোনো ব্যাপার নয়, দুটো তো স্টেশন। আমি এখন শ্রীরামপুর গঙ্গাধারে, ডাক্তারখানা খুলবে 2 ঘন্টা পর, বেঞ্চে বসে সময় কাটাচ্ছি। ফিরে যেতেই পারতাম, কিন্তু ভেবে দেখলাম এসেছি যখন একবার দেখা করেই যাই, কদিন আর বসে বসে খাবো। সেই পুজোর পর থেকে কাঠ বেকার। 6 মাস উমা বুক বাইন্ডিংয়ে নাম্বারিংয়ের কাজ করেছিলাম, ঘন্টায় 7 টাকা, কোমর টোমর সব ধরে 100, তবু করতাম। আসলে না পারতে ওই খ্যাচাং খ্যাচ খ্যাচাং খ্যাচ। কিন্তু দুর্গাপুজোর পর টাকাটা দিয়ে ছাড়িয়ে দিল। এর আগে ঘরেও দরজা জানলা রং করতাম, সেই কাজেরও খুব আকাল। রাজমিস্ত্রিরা নিজেরাই ধরে নেয়। এখনও গাগতর আছে, কাজে লাগাতে হবে বই কি। খানিক পাইচারি করলাম, বসে বসে মশা মারছি এন্তার। গড়িমসিতে সময় কাটে। পাশে 2 ইয়ং ছেলে হাসাহাসি করছে, গান করছে, সিগারেট খাচ্ছে ভাগাভাগি করে, আর আমি গঙ্গার হাওয়া খাচ্ছি। হঠাৎ একটা বউ হন্তদন্ত এসে বলল, এ কি তুমি এখানে? টিংটিঙে লম্বা, কালো, মাথায় 1 গাদা সিঁদুর, কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। আস্তে করে বললাম, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। হ্যাঁ, নিজের বউকে আপনি? ভুল করছেন। হ্যাঁ, ভুল তো করেইছি তোমার গলায় মালা দিয়ে। দয়া করে আমার কথাটা শুনুন। সে চোখ পাকালে, চুপ, কোনো কথা শুনবো না, বাড়ি চলো, আজ একটা হেস্তনেস্ত হবে। কথাটা শুনুন, হারামি পোনা তোমার ঘুচিয়ে দেবো শালা। পাশের ছেলেটা বলল, ডোন্ট মাইন্ড, কি হয়েছে জানতে পারি? বললাম, দেখুন আমার বাড়ি ভদ্রেশ্বরে, আমার বউ আছে, মেয়ে আছে। কেড়ে নিয়ে এসে বলল, ভাট বকছে ভাট। বিশ্বাস করুন, ও সেখানে বুঝি সংসার পাতা হয়েছে বলেই আমার হাত ধরে টানাটানি করতে লাগলো। আরে ভাই আমার হাজবেন্ড। তারপর ওদের বলছি, আরে ভাই এ আমার হাজবেন্ড, কাউকে কিছু না বলে হাপিস, ফোন করলে ফোন পর্যন্ত ধরে না। বললাম, আমার কোনো মোবাইল ফোন নেই, থাকবে কি করে, ফোন তো বেচে দিয়েছো। তাজ্জব ব্যাপার, দেখাচ্ছি তোমার তাজ্জব ব্যাপার। এই জামা কোথায় পেলে? এই জামা তুমি কোথায় পেলে? জীবন তো কেটে গেল তোমার সাদা জামা পরে। ছোকরা সাজা শখ হয়েছে বুঝি, না সেই মাগি দিয়েছে? এটা তো আমার জামা। ছেলেটা বলল, যান 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 দাদা, বাড়ি যান, যা হবার হয়ে গেছে। আরে ভাই, আমি 3 কোটি ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছি। আমার কথা বাতাসে মিশে গেল। অন্য ছেলেটা বলল, কোনো নেশা ভাঙ করে নাকি? বউটা বলল, সব রকম, ড্রাগ তাও হতে পারে। ও ওই জন্যে চিনতে পারছে না। আমার সামনে হাতটা ধরে বলল, আচ্ছা বলুন তো কটা আঙুল? তারপর 3 জনে মিলে টানা হ্যাঁচড়া করে টোটোয় ওঠালো। আমার গায়ের জোর খাটলো না, সারা শরীর কাঁপছে, কী যে ঘটতে চলেছে নিজেই জানি না। আমি এখন নিজের মধ্যে নেই। আর পেছনে ছেলেটা গান গাইল, পৃথিবীর কেউ ভালো তো বাসে না। 3, সবটা না শুনেই সবিতা বলল, গুলগপ্প রাখো, সত্যি করে বলো তো কাল রাত্রিরে কোথায় ছিলে? বললাম তো শ্রীরামপুরে। কোথায় শুলে? আলাদা ঘরে? না, এক ঘরেই। ছ্যা ছ্যা, আরে শোনোই না, সে তো জানে না যে আমি তার স্বামী। ওহ, তুমি তো ভালো মতোই জানো সে তোমার বউ নয়। অচেনা মেয়ে ছেলের পাশে শুয়ে রাত কাটালে। ঘুমিয়ে পড়েছিলাম। ওদের ধারণা ড্রাগের নেশা, চিনতে পারছি না, জোর করে ট্যাবলেট খাইয়ে দিল। তুমি কি কচি খোকা? জোর করলো আর ঘুমের বড়ি খেয়ে নিলে? না মানে, থামো। আর সকালবেলায় আসল স্বামী এসে গেল? আসেনি, ফোন করেছিল। তাই তো ভাবি, হঠাৎ শ্রীরামপুর যাবার বাই চেপে উঠল কেন? বলছি তো দাঁতের ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তোমার মুখ দেখতে আমার ঘেন্না করছে। অনেক বোঝাবার চেষ্টা করলাম, কোনো কথাই শুনল না। রান্নাবান্না না করে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল সবিতা। ভাবলাম রাগ কমে গেলে পরের দিন চলে আসবে, এর আগেও এরকম হয়েছে। কিন্তু
একদিন দুদিন করে 2 মাস, সবিতা আর ফিরল না। দাশুদার মোবাইল থেকে ওর নম্বরে ফোন করলাম, বললে মজুত নেহি, এই পাড়াতে রান্না করতেও আসে না। দাশুদা বলল অসুখ বিসুখও তো করতে পারে, একবার খবর নিতে কি আছে। আমি আর কি বলবো, তার শরীর ঠিক আছে, মাথায় সাইকেল চালিয়ে যেতে দেখেছি। আমাকে দেখো না দেখার ভান করলো, ডাকলাম সাড়া দিল না। আমি এখন বৈদ্যবাটির একটা ইটভাটায় কাজ করি, 200 টাকা রোজ, গাধার খাটুনি, হোটেলে একবেলা ভাত খাই, রাত্রিরে চিড়েমুড়ি। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, বুকের ভেতর ভার ভার, খুক খুক কাশি, ঘুষঘুষে জ্বর। কেউ কেউ বলেছে লক্ষণটা ভালো নয়। পাড়ার রতন ডাক্তারকে দেখালাম, সেই বুড়ো রাজ্যের হাবিজাবি জেনে 12টা পুড়িয়ে দিল আর বললে গরম জলে চান করতে। সে আর এক হ্যাপা, চান করাই ছেড়ে দিলাম, জ্বরও কমলো না। একদিন ইটভাটার মালিক বলল, কাজে মন নেই কেন, তোর সমস্যাটা কি? সমস্যা তো অনেক, কোথাকার কোন কানু পাইন সব তালগোল পাকিয়ে দিল। বাগে পেলে লোকটাকে খুনও করে ফেলতে পারি। নিজের বউও ভুল বুঝলো আমাকে, কিন্তু এসব তো আর বলা যায় না। জর্জারির কথা বললাম। মালিক বলল, এসব হোমিওপ্যাথির কাজ নয়, হাসপাতালে চলে যা, ভালো ডাক্তার এসেছে, 2 টাকা টিকিট। না পারতে একদিন হাসপাতালে গেলাম। রোজ রোজ কামাই করলে তো ছাড়িয়েই দেবে, অন্য কাজ আর জুটবে না। সবিতার বাচ্চা হওয়ার সময় এসেছিলাম, একটা রাত্রির হাসপাতালে থাকতে হয়েছিল, আর এখন ঘণ্টাখানেকেই হাঁপিয়ে উঠেছি। বসার জন্য একটু বেরিয়েছিলাম, ফিরে আসতেই লাইনে ঢুকতে দিল না। ওসব এখানে চলে না। কী যে চলে আর কী যে চলে না তা নিয়ে মাথা ঘামাই না। ফের পেছনে গিয়ে দাঁড়ালাম। শরীর টালমাটাল, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। সেটা হলে মন্দ কি, নিশ্চয়ই কেউ হাসপাতালে ভর্তি করে দিত। খবর পেয়ে সবিতা কি দেখতে আসতো, নাকি কানু পাইন ভেবে পাশ কাটিয়ে চলে যেত? কাউন্টারে লোকটা বলল, কী নাম? আমি চুপ। লোকটা হুঙ্কার দিল, কী হলো, নামটা বলুন। পেছনের ছেলেটা ধাক্কায় সরিয়ে দিল, যান যান, বাড়ি থেকে গিয়ে নামটা জেনে আসুন। আসলে কোন নামটা বলবো সেটাই ভাবছিলাম। সূর্য মাঝ আকাশে, গলা শুকিয়ে কাঠ। ফিরতেই লাইনের পেছনে দাঁড়ালাম। 2 হাতের 2 মুঠি শক্ত করে বিড়বিড়িয়ে বলে চলেছি, প্রসাদ দে, প্রসাদ দে। সামনের লোকটা বলল, কিছু বলছেন? না। পেছনের ছেলেটা বলল, প্রসাদ চাইছেন কেন? এখানে কি সত্যনারায়ণ হচ্ছে? আমি আর কি বলবো, মনে মনে নিজের নাম জপ করে চলেছি। লাইন যত এগোচ্ছে তত আমার ভেতরটা ভার ভার লাগছে, তত আঁকড়ে ধরছি নিজেকে, নিজের নামকে। নমস্কার। আচ্ছা, এর পরের গল্প পাঠ করবেন ভগীরথ মিশ্র। গল্পের নাম একটি নির্বাচনী বক্তৃতা। উপস্থিত বন্ধুগণ, গুরুজন, স্নেহাস্পদ এবং আমার মা ও বোনেরা, আজ এক নিদারুণ মুহূর্তে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেশ তথা জাতির এক চরম সংকটের মুহূর্তে আমি করজোড়ে আপনাদের সামনে 2-4টি কথা নিবেদন করছি। আপনারা সবাই জানেন, প্রায় দীর্ঘ অর্ধ শতাব্দী ব্যাপী আমি দেশ, জাতি তথা আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছি। যদিও মাত্র এই আগের নির্বাচনে আপনাদের বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পেরেছিলাম, মাত্র 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলাম। সেই সময়কাল অতিক্রান্ত হতে চলেছে। আবার নির্বাচনের দামামা বেজে উঠেছে। আবার আপনাদের সামনে লাখ টাকা মূল্যের প্রশ্নটি উঁকিঝুঁকি মারতে শুরু করেছে কিনা, আগামী নির্বাচনে কাকে এই এলাকার প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠাবেন, কার দ্বারা আপনাদের স্বার্থ 16 আনা রক্ষিত হবে, কাকে নির্বাচিত করলে এই এলাকার উন্নয়ন সুনিশ্চিত হবে এবং ত্বরান্বিত হবে। এই ত্বরান্বিত শব্দটা আমি আবার উচ্চারণ করছি, তার বিশেষ কারণ রয়েছে, সেটা আমি পরে বলছি। আজ আপনাদের গভীর ভাবনার মুহূর্ত। আজ আপনাদের আপন আপন বিচার বুদ্ধি প্রয়োগ করবার দিন। বন্ধুগণ,
দীর্ঘ অর্ধ শতাব্দী ব্যাপী দেশ ও জাতি তথা আপনাদের জন্য অনেক ঘাম রক্ত ঝরিয়েছি, অনেক ক্লেশ স্বীকার করেছি, কিন্তু সেই আত্মবলিদান ব্যর্থ বলে মনে হয় যখন দেখি দেশ তথা জাতির ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তর জুড়ে আজ রক্তের আলপনা, জাতির ঈশান কোণে কালো মেঘের কুণ্ডলী, কোটি কোটি হতদরিদ্র মানুষের দীর্ঘশ্বাসে বাতাস হয়ে উঠছে ভারী, পাশাপাশি লক্ষ লক্ষ বেকার যুবকের উষ্ণ নিঃশ্বাসে ঝলসে যাচ্ছে ভারত মাতার শরীর। একদিকে সীমাহীন অনাহার, অশিক্ষা আর অপুষ্টির কষাঘাত, অন্যদিকে সাম্প্রদায়িক হাঙ্গামা, বিচ্ছিন্নতাবাদের অশনি সংকেত, উগ্রপন্থার রক্তচক্ষু, পাশাপাশি সুবিধাবাদী রাজনৈতিক দলগুলির নগ্ন ভ্রষ্টাচার, ভণ্ডামি। কেবল গাল ভরা বুলি আর ফাঁপা প্রতিশ্রুতি দিয়ে যারা এই দেশের কোটি কোটি মানুষকে ধাপ্পা দিয়ে চলেছে, বন্ধুগণ, তাদের আজ চিনে নেবার সময় এসেছে। তবে কথা শুনলে আপনাদের আহ্লাদ রাখবার জায়গা থাকবে না যে এবারের নির্বাচনেও আপনাদের প্রিয় দল এই কেন্দ্র থেকে পুনরায় আমাকেই আগামী 5 বছরের জন্য আপনাদের সেবা করবার সুযোগ করে দিয়েছে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই যে বিগত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন। আগামী নির্বাচনেও আপনাদের স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ থেকে আশা করি বঞ্চিত হব না। মনে পড়ে বিগত নির্বাচনের প্রাক্কালে আমি আপনাদের সামনে এক গুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছিলাম। সেই প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই আপনারা আমাকে দলে দলে ভোট দিয়েছিলেন। এবার এসেছে হিসাব নিকাশের পালা। আগামী নির্বাচনে ভোট দেওয়ার আগে তাই আপনাদের ভালোভাবে দেখে নিতে হবে সেই প্রতিশ্রুতিগুলি আমি কতটা রক্ষা করতে পেরেছি। গণতান্ত্রিক নিয়ম মতে আমি সে বিষয়ে আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সেই কারণেই আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত 5 বছরে আমি কি করেছি তা আজ এই মহতী সভায় জনতার দরবারে পেশ করতে চাই। প্রথমেই জানাই বেকার সমস্যার সমাধানের কথা। আমার 3টি মাত্র ছেলে, বড় শ্রীমানের নাম গুরুচরণ, তাকে আশা করি আপনারা সবাই চেনেন। বিএ পাস করে ফ্যা করে ঘুরছিল। একটা মাস্টারির জন্য কত জায়গায় দরখাস্ত করেছে, কতজনের পায়ে তেল মাখিয়েছে, কিন্তু আজকের দিনে টাকা অথবা মুরব্বি ছাড়া চাকরি বাকরি হয়? 4-5টা একেবারে পচে গিয়েছে। তো আমার টাকাও ছিল না, তেমন মুরব্বিও ছিল না। আজকাল যে মোটা টাকা ডোনেশন না দিলে স্কুলে মাস্টারির চাকরি হয় না, তা তো আপনারা সবাই জানেন। প্রাইমারি স্কুলে 50,000, হাই স্কুলে লাখ। তো 7.5 বিঘা জমিনের চাষি আমি, কোথায় পাবো লাখ টাকা? এ জীবনেও শ্রীমানের বেকারি ঘুচত না যদি না আপনারা আমাকে ভালোবেসে ভোট দিতেন। যাকে এমপি হওয়ার পর শ্রীমান গুরুচরণের একটা ব্যবস্থা করা গেছে। একটা ভালো স্কুলেই মাস্টারি করছে, সে ভালোই আছে। যেদিন মাস্টারিতে জয়েন করলো সেদিনই ওকে বলে দিয়েছি, এমন বাপ 1 পিস পেয়েছিলি তাই এ যাত্রা তোরে গেলি, এবার চোরে খা। তা খাচ্ছে, একেবারে গোগ্রাসে গিলছে। সকালে 3 শিফট টিউশনি, বিকেল সন্ধ্যা মিলিয়ে 4 শিফট। স্কুলে গিয়ে তার একটু রেস্ট টেস্ট পায় ছোকরা। তো টিচার্স কমন রুমে বসে বসে সারাক্ষণ ঝিমতো। হেডমাস্টারকে বলে 4th পিরিয়ডটা অফ করিয়ে দিয়েছি। এখন 4th পিরিয়ড আর টিফিন পিরিয়ড মিলে স্কুলের পাশেই একটা বাড়িতে একখান ছোট্ট শিফট চালায়। বাজারে জমি কিনেছে, শিগগির বাড়ি করবে, ওকে নিয়ে ভাবনা নেই। এবার আসি মেজো শ্রীমানের কথায়।
পড়াশুনো তেমন একটা করেনি, 12 ক্লাসেই ড্রপ, কিন্তু ছোকরার বেরেন খান সাপ, লাগিয়ে দিয়েছি ঠিকাদারিতে, 1,5 লাখ টাকা জুটিয়ে পুটিয়ে ধরিয়ে দিয়েছি হাতে, এই তোমার পুঁজি, এবার উড়ে যাচ্ছে ধরে খাও। সে এখন পুকুর বোঝায় আর বাড়ি বানায়, পুকুর বোঝায় আর বাড়ি বানায়। কলকাতায় যাদের বলে প্রমোটার। ছোট শ্রীমানের চিরকালই রাজনীতিতে মাথা ভালো, কলেজে ইউনিয়ন করতো চুটিয়ে। বললাম তোর আর চাকরি করে কাজ নেই, ব্যবসাপাতিও তোর দ্বারা হবে না, যে লাইনে আছিস সেই লাইনেই থাক, বেলাইন হলেই গাড়ি খাদে পড়বে। পঞ্চায়েতের ভোটে দাঁড় করিয়ে প্রধান বানিয়ে দিয়েছি। ছোকরার অবশ্যই ইচ্ছা ছিল পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদে দাঁড়াবে। বললাম উজবুক, ওখানে কি আছে রে, যত মধু সব গ্রাম পঞ্চায়েতে, প্রধানের তুল্য পোস্টার আছে দুনিয়ায়। বছরে 5-7 লাখ টাকা মাটির সঙ্গে মাটি হয়ে যায় একটি গ্রাম পঞ্চায়েতে। সাথে কি লোকে বলে নিচে প্রধান উপরে ভগবান, এর মধ্যিখানে বাকি সবাই ফালতু। তো ছোট শ্রীমানটি প্রধানের কাজ ভালোই চালাচ্ছে। একটা মোটর সাইকেল করেছে 2 মাস যেতেই, না কেনেনি, কে যেন ভালোবেসে দিয়েছে। মানুষের ভালোবাসা যেজন পায় তার আর অভাব কিসের। সে অবশ্য জমি কেনেনি, বাড়ি বানাবার কথাও ভাবছে না। বলছি না রাজনীতিতে ছোকরার মাথা খুব, কদিনেই বুঝে ফেলেছে, আচ্ছা চলুক, কদিনেই বুঝে ফেলেছে মানুষের বিশ্বাসী নেতার আসল মূলধন। মানুষের বিশ্বাস হারালে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে দেবে বাইরে। জমি কিনবে, বাড়ি বানাবে, আর মানুষজন যেতে আসতে আঙুল দিয়ে দেখাবে, হাই দেখো প্রধান লঘুচরণ দাসের বাড়ি, বাপ ছিল 7.5 বিঘা জমিনের মালিক, যেই না এমপি হলো অমনি বেটাকে করে দিল প্রধান, আর প্রধান হয়েই বেটা চুরি করতে শুরু করলো। ওই দেখো চুরির মাল ফাঁকা জমিনের মধ্যিখানে দরজা জানলা দোতলার গ্রিলঘেরা ব্যালকনি সহকারে শোভা পাচ্ছে। সে বেটা বড়ই চতুর, টাকা পয়সা যা কামাচ্ছে সব রেখে দিচ্ছে বউয়ের নামে ব্যাংকে, আর কোথাকার কোন ব্যাংকে যে সে অ্যাকাউন্ট খুলেছে তা 5 জনে জানবে কি, খোদা আমিই জানি না। 3 পুত্রের কথা তো আপনাদের সামনে একে একে নিবেদন করলাম খোলা মনে। কিছু না হোক দেশে 3টা বেকারের তো গতি হলো। আপনারা বলবেন 5 বছরে মাত্র 3টি, এই তোমার মুরোধে এমপি। তো বলি না, অতখানি নিকম্মা ভাববেন না আমাকে। ভাইপো দুটির একটাকে ডাক বিভাগে, একটিকে রেলে ঢুকিয়ে দেওয়া গেছে। শালির বেটাগুলোর একটাকে প্রাইমারি স্কুলে, একটাকে ব্লক অফিসে, শালাটাকে রেশন ডিলারি। 2 বোন মিলে 5 ভাগনা, একটি পেয়েছে কেরোসিনের পারমিট, একটিকে স্কুল বোর্ডে, একটি খুলেছে ভিডিও হল। পুলিশকে বলে দিয়েছি যেন বেশি জ্বালাতন না করে, ভাগনাকেও বলে দিয়েছি ওদের যা পাওনা গন্ডা মাসে মাসে মিটিয়ে দিক, ধার বাকি রাখিস নি, চুকে গেল লাঠা। 4 নম্বরটি একটা অর্গানাইজ স্কুলে ভলেন্টিয়ারি সার্ভিস দিত, স্কুল মঞ্জুর হলে পর মাইনে মঞ্জুর করিয়ে দিয়েছি গেল মাসে, এখন পুরো স্কেল পাচ্ছে। কেবল 5 নম্বরটি এখনো অবধি বেকার। ঠিক বেকার বলা চলে না, আমার কাছেই রেখেছি ওকে, আমার পিএ। লোকজন সামলায়, চিঠিপত্রের জবাব টবাব দেয়, ফোন টোন ধরে, আমার হয়ে জনসংযোগটা ওই দেখে। আমি তো আর নিজে মুখ ফুটে বলতে পারি না যে আমার অত চাই তত চাই। এমপি মানুষ, আমি নিজের মুখে ঘুষ চাইব? একটা প্রেস্টিজ নেই আমার? তো আমার হয়ে ওই ওসব করে টরে। তাহলে সাকুল্যে কটা বেকারের গতি হলো? 13 লাকি 13। বাকি রইল মাস্তুতো ভাইগুলো, ওগুলোর বেকারি আর চাকরি বাকরি দিয়ে ঘোচাতে পারলাম না। পড়াশুনো তো করেনি কেউ, আকাট গোমুক্ষু, চাষা সব চাষ করে।
তো কি আর করি, সবগুলো জমিকে 3 ফসলা করে দিয়েছি, প্রত্যেককে একটি করে শ্যালো পাম্পের লোন বের করে দিয়েছি। নামেই লোন, শোধ দিতে হবে না। ব্যাংকের ম্যানেজারকে বলে দিয়েছি, টাকাটা দিও নি বাপু, লাখ লাখ টাকার কারবার তোমাদের, 20-50 হাজার টাকা আদায় না হলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বেকার সমস্যার সমাধানের প্রসঙ্গ থাক, এবার আসি অন্য প্রসঙ্গে। 3-3টে মেয়ে আমার, অনেকেই দেখেছেন ওদের, কালো ধুমসি সব। কালো মেয়ের বিয়ে দেয়া যে কি কঠিন ভুক্তভোগীরা বুঝবেন। কালো মেয়েকে কেউ গলায় বাঁধতে চায় না, সবাই চায় সাদা চামড়া। এও এক ধরনের মানসিক দৈন্য, এক কিসিমের পরাধীনতা। সাদা চামড়ার সাহেবরা কবে চলে গেছে এদেশ থেকে, কিন্তু আজও সাদা চামড়ার প্রতি লালসা গেল না। সবাই চায় ফর্সা মেয়ে, কালো মেয়ে সহজে বিকোয় না, বেশ দাম লাগে। রূপের বিকল্প রূপও, তো সেই পথই ধরতে হলো। বড়টার জন্য লাগলো 1,50,000, মেজোটার জন্য 2 লাখের সামান্য বেশি। একটুখানি তেরা ছিল কি না, কিন্তু এত করেও মন ওঠে না জামাই বাবা জীবনদের। এমপির মেয়েকে বিয়ে করব, চাকরি না পেলে আর হলোটা কি? আরে চাকরি কি হাতের মোয়া? বেকার সমস্যা আজ দেশের একটা জ্বলন্ত সমস্যা। তাও দেখি কি করতে পারি। এমপির জামাই চাকরি পাবে না, এমপি হয়ে তবে লাভ কি? বাবুদের আবার যেমন তেমন চাকরিতে মন ওঠে না, অফিসারের চাকরি চাই। বলে কি, বসতে পাবি কিনা তারই ঠিক ঠিকানা নাই, শুতে চাস। এইখানেই ফেল মেরে যেত আপনাদের প্রিয় নেতাটি। প্রায় সব দরজায় টোকা মেরে যখন হাল প্রায় ছেড়ে দিয়েছি, ঠিক তখনই প্রায় অলৌকিকভাবে বেড়ালের ভাগ্যে শিকেখানা ছিঁড়ল। রুলিং পার্টি আচমকা পড়ে গেল নো কনফিডেন্সের প্যাঁচে। দুয়ারে এসে আছড়ে পড়লো, হেল্প হেল্প হেল্প। বললাম কত পাবো? বলে 10 লাখ। বলি ঠিক আছে, সঙ্গে 2টো অফিসারের চাকরি চাই, নইলে মেয়ে জামাইয়ের কাছে মান থাকে না। তখন ওদের মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা, তৎক্ষণাৎ রাজি হয়ে গেল গাঁটবন্ধন। এখন একজন থাকে ভিলাইতে আর একজন ট্রম্বে, বাকি রইল ছোট মেয়েটা। কম্পার্টমেন্টালে 12 ক্লাস পাস করার পর নার্সিংয়ে ভর্তি করে দিয়েছি মন্ত্রীর কোটায়। সকলের জন্য সব কিছু করে দেওয়ার পর এখন আমি হাত পা ঝাড়া মুক্ত পুরুষ। বাকি রইলাম আমি আর আমার বউ। একটা বন্ধ থাকা রাইস মিল বউয়ের নামে কিনে গড়ে পিঠে চালু করে দিয়েছি। কিছু কোম্পানি শেয়ারও কিনে রেখেছি। ইন্দিরা বিকাশ পত্রও লাখ কয়েক টাকার। ইন্দিরা বিকাশ পত্রের একটা সুবিধা হলো, কে কিনেছে সেটা নির্ণয় করা মুশকিল। তদন্ত হলে সিবিআই এর 14 পুরুষও প্রমাণ করতে পারবে না ওগুলো আমার সম্পত্তি। তো এই সব কিছু মিলিয়ে যা আয় উপায় হবে, তাতে স্বামী স্ত্রী 2টো মানুষের কোনো গতিকে ডাল ভাতে চলে যাবে। 2টো প্রাণীর খাওয়া পড়ার জন্য আর কতই বা চাই। তো এই হলো আমার 5 বছরের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত ইতিহাস। এছাড়াও খুচরো খাচড়া যা সব করেছি তার ফিরিস্তি দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। শুধু এই কথাটুকুই বলতে চাই, সব কিছু বিবেচনা করে আগামী নির্বাচনে আপনারা আবার আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, নির্বাচন কেবলমাত্র ব্যালট বক্সে ভোট ফেলা নয়। এই গণতান্ত্রিক ব্যবস্থায় নিজেদের তথা সমগ্র এলাকার সমৃদ্ধ উন্নয়নকে সুনিশ্চিত এবং ত্বরান্বিত করার যে অধিকার ও ক্ষমতা আপনাকে দেয়া হয়েছে, ভোট প্রয়োগের মাধ্যমে সেই অধিকারের সুব্যবহার করা আপনার কর্তব্য। আপনাদের এক একটি ভোট গণতন্ত্র, সমৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে এক একটি ইট। তাই আমার বিনীত অনুরোধ, নিজেদের এই অধিকারটি প্রয়োগ করবার আগে
আপনারা সব দিক বিবেচনা করবেন, ভালোভাবে যাচাই করে নেবেন কাকে ভোট দিলে আপনাদের সমৃদ্ধি তথা সমগ্র এলাকার উন্নয়ন সুনিশ্চিত এবং ত্বরান্বিত হবে। আমি ত্বরান্বিত শব্দটা আরেকবার উচ্চারণ করতে চাই। পাশাপাশি এ কথাটাও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমাকে ভোট দিলেই আপনাদের সমৃদ্ধি এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ আমার নিজের জন্য যা করবার সবই তো আমি করে নিয়েছি। আমার ছেলে, আত্মীয় পরিজন সবাইয়েরই গতি হয়ে গিয়েছে, কেউই বাকি নেই। কাজেই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি মন প্রাণ ঢেলে কেবল আপনাদের তথা সমগ্র এলাকার সমৃদ্ধি এবং উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করতে পারবো। অপরপক্ষে নতুন কাউকে ভোট দিয়ে এমপি বানালে সে তো প্রথম 5 বছর কেবল নিজেরটা গুছোতেই ব্যস্ত থাকবে, হয়তোবা পরবর্তী 5 বছরে আপনাদের জন্য কাজকর্ম করবে। অর্থাৎ নতুন কাউকে ভোট দেয়া মানে নিজেদের তথা এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে 5টি বছর পিছিয়ে যাওয়া। কাজেই আপনাদের আজ ভেবে দেখবার সময় এসেছে, অবিলম্বে নিজেদের তথা এলাকার উন্নয়ন চান নাকি আরও 5 বছর বাদে সেই কর্মকাণ্ড শুরু হোক এমনটাই কামনা করেন। বন্ধুগণ, এই হতদরিদ্র সমস্যা পীড়িত দেশে উন্নয়নের কোনো বিকল্প নেই এবং যে হারে সমস্যা দিন দিন বেড়ে চলেছে তাতে উন্নয়নের কাজ এই মুহূর্তে শুরু করা উচিত। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। সমৃদ্ধি ও উন্নয়নের জন্য যদি আপনাদের আরও 5 বছর অপেক্ষা করতে হয় তবে তা হবে এক মর্মান্তিক ব্যাপার। সেই কারণে এই মহতী সভায় আপনাদের কাছে আমার বিনীত পরামর্শ, সুনিশ্চিত এবং ত্বরান্বিত সমৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে আমাকেই পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ, নমস্কার। চমৎকার গল্প এবং সবাইকে মোহিত করে রেখেছিলেন শেষ বেলায়, এর জন্য ভগীরথ দাকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই শেষ পর্বটি শেষ হলো এখানেই। এবং আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সাত্তকীদার হাতে, সাত্তকী হালদারের হাতে, অনুষ্ঠানের সমগ্র অনুষ্ঠানটি যিনি সঞ্চালনা করছেন তার হাতে। উজ্জ্বল দা, উজ্জ্বল রায়। আমার কাছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন। অর্থাৎ ছোট কথায় একটু বড় বিষয় নিয়ে আপনাদের অকুণ্ঠ সহযোগিতায় এই 2 দিনের যে গল্প উৎসব হলো, সেইটা যেন পরের বছরও আমরা আপনাদের এমন সহযোগিতা পাই সেই কামনা করছি। আমাদের এই অনুষ্ঠান যে চলল এর পেছনে যে কর্মকর্তারা আছেন, ভাষা ও ভবিষ্যৎ, এবং তার পেছনে শুভ্র গাঙ্গুলি, এনার নাম বিশেষ করে উল্লেখ করতে হয়। উনি ব্যতীত আমরা এই সময়টা, এই 2 দিন এই অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারতাম কিনা সন্দেহ আছে। এর সঙ্গে সঙ্গে আমি আরও একজনকে ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের খুবই জুনিয়র ফ্রেন্ড অরিজিৎ মান্না। তার অক্লান্ত পরিশ্রমে এই যে সমস্ত আমাদের স্টেজ সজ্জা দেখছেন, সে সব তার মস্তিষ্ক প্রসূত এবং পরিশ্রমজাত। কাজেই তাকেও আমরা ধন্যবাদ দিতে চাই। আমরা চাই সেও আমাদের সঙ্গে থাকুক। ধন্যবাদ যারা গল্প পাঠ করেছেন, ধন্যবাদ যারা শুনেছেন এত ধৈর্য ধরে, এবং এই 2 দিনের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সকল পাঠক এবং গল্পকারকে ধন্যবাদ জানাই। যারা ভিডিওগ্রাফি করলো, ধন্যবাদ জানাই যারা স্টেজের আমাদের সহযোগিতা করেছে, ধন্যবাদ জানাই। আর সমগ্র আমাদের যে
সাংগঠনিক কর্তা, তারা নানানভাবে সমৃদ্ধ করেছেন। আমরা পরের বছরে এরকমই সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ, নমস্কার।